আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক হয়। এ সময় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সরকার প্রধান। চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিয়োগলে করুণ সুরে বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আজ 10 মহররম, পবিত্র আশুরা। দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। ইসলামের ইতিহাসে এই দিনে সংঘটিত নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে কারবালার মর্মান্তিক ঘটনা বিশেষভাবে স্মরণ করা হয়। হিজরি 61 সনের 10 মহররম কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন। ইসলাম ধর্মের মহান আদর্শ সমুন্নত রাখতে এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারাবালার শোকাবহ এই ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় হোসেনি দালাল ইমামবাড়া থেকে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী নূর আলম, কথা বলবো তার সঙ্গে। নূর, তাজিয়া মিছিলটি কি আরম্ভ হয়েছে? পবিত্র এই দিনটির তাৎপর্য নিয়ে কি বলছেন অংশগ্রহণকারীরা? হ্যাঁ সুমন, আপনি জানেন যে এখন আরবি যে মাস, এই মহরম চলছে। এই মহরমে মাসের 10 তারিখে কিন্তু এই আশুরা পালিত হয় এবং সেই অনুযায়ী কিন্তু যদি আপনি যে সংবাদ যে আমরা দেখলাম যে ইতিহাসটা আসলে বলছেন যে হিজরি 61 সনে আজকের এই দিনটি কিন্তু যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন সেই কারবালার ময়দানে কিন্তু তিনি তার পরিবার সহ যে ইয়াজিদ বাহিনী রয়েছে তাদের হাতে কিন্তু তিনি শহীদ হন এবং তারপর থেকে এবং এই দিনটিকে স্মরণ কিন্তু যে শিয়া সম্প্রদায়ের যে মানুষ রয়েছে তারা কিন্তু আজকের এই দিনটি খুবই ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু আসলে তারা পালন করে। আপনি জানেন যে বেশ কয়েকটি যেই রয়েছে ইমামবাড়া রয়েছে তার মধ্যে এই পুরান ঢাকার যে হোসনে দালান, এখান থেকে কিন্তু প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু আশুরার এই শোক এবং যে কারবালার যে তাৎপর্যপূর্ণ এই বেদনাময় দিনটিকে তারা ধারণ করতে কিন্তু আমরা দেখি যে ইয়া হোসেন এই নামটি মাধ্যমে কিন্তু তারা যে র্যালি বা যে তাজিয়া মিছিল যে বের করে সেই তাজিয়া মিছিলের প্রস্তুতি কিন্তু একেবারে এখন শেষ পর্যায়ে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই হোসনি দালানের যেই ইমামবাড়া রয়েছে এখান থেকে তাদের যে এই মুহূর্তে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এর মধ্যে মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছে এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করার জন্য। এর মধ্যে নিরাপত্তা যে বাহিনীর যে তৎপরতা প্রতি বছর কিন্তু তাজিয়া মিছিলকে কেন্দ্র করে মেট্রোপলিটন থেকে এবং বিভিন্ন সংস্থা তারা বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা দেখছি এখানে র্যাব থেকে শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাই এখন কিছুক্ষণ যখন মিছিলের আগেই কিন্তু পরিদর্শন করেছে এবং এই মুহূর্তে যদি সার্বিক প্রস্তুতি বলতে চাই যে আসলে এই তাজিয়া মিছিল
মানুষ যে এসেছেন এবং বিভিন্ন যে তাদের যে ঐতিহ্যের মধ্য দিয়ে কিন্তু তারা এই মিছিলের প্রস্তুতি নিচ্ছে এবং এরপরে কিন্তু শুধুমাত্র এই হোসেন দালানে কিন্তু আজকের এই দিনটি কেন্দ্র করে তাজিয়া মিছিল বের হবে না এবং বিভিন্ন কয়েকটি মেম্বার রয়েছে এর মধ্যে মোহাম্মদপুর এবং মিরপুর বিভিন্ন স্থানে কিন্তু এই তাজিয়া মিছিলটি আসলে বের হয় এবং তারা একটি বার্তা দিচ্ছে যেহেতু বিশ্ব একটি আজকে এখানকার যারা কথা বলেছি আমরা এই ইমামবাড়ার যারা দায়িত্বরত তাদের কথা বলছি, তারা বলছে যেহেতু বিশ্ব একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে এখন যাচ্ছে, সেক্ষেত্রে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আজকের বার্তা যে এই তাজিয়া মিছিলের মধ্য দিয়ে তাজিয়া মিছিলের মধ্য দিয়ে যেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে একটি বার্তা, সেই বার্তাটি পৌঁছে যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন তাজিয়া মিছিলকে কেন্দ্র করে যে এখানে যারা তাজিয়া মিছিল বা হোসেন দালাল ইমামবাড়ার যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তারা তার সামনে এবং তাদের যেই রীতি এবং মধ্য দিয়ে যে ঘন্টার বাজার মধ্য দিয়ে তাদের যে তাজিয়া মিছিল শুরু হয়, সেই আনুষ্ঠানিক প্রক্রিয়া কিন্তু এর মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে এবং এখান থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু আজকের এই তাজিয়া মিছিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা যেহেতু এই মধ্যে দেখছি যে বিভিন্ন যে কালেমার যে কালেমার যে পতাকা এবং তাদের যে প্রতি বছর তারা যে ইমামবাড়া থেকে শুরু করে তারা যে মূল যে ফটক, সেই ফটক কিন্তু আমরা এখন অবস্থান করছি এবং কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষও কিন্তু এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করার জন্য হোসনে দালানের যেই সেখানে এসেছেন এবং এখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে যাতে এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই ধরনের প্রস্তুতি কিন্তু আমরা দেখছি। এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা আসলেও যেহেতু প্রতি শিয়া সম্প্রদায়ের মানুষই কিন্তু আসলে এই ঈদ পালন করে। সুমনা, এই ছিল আমার কাছ থেকে আজকে যে এই তাজিয়া মিছিলের যে আনুষ্ঠানিক যে আরম্ভ যে শুরুর যে তার সর্বশেষ। সুমনা ভাই নূর, ধন্যবাদ আপনাকে। রাজধানী ঢাকাকে ঘিরে একের পর এক সেতু নির্মাণ হলেও বুড়িগঙ্গার বুকে এখনও থেমে যায়নি নৌকার চলাচল। প্রতিদিন হাজারো মানুষ সময় বাঁচাতে ভরসা রাখছেন ছোট ছোট খেয়া নৌকায়, আর এই পারাপারকে ঘিরেই টিকে আছে শত শত মাঝির জীবন জীবিকা। কমপক্ষে 400 বছরের ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী। সময়ের সঙ্গে বদলেছে নদীর গতিপথ, বিস্তৃত হয়েছে ঢাকা শহর, কিন্তু নদীকেন্দ্রিক জীবন জীবিকার অনেক চিত্র এখনও রয়ে গেছে। ঢাকার বুক চিরে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর এক পারে পুরান ঢাকা, অন্য পারে কেরানীগঞ্জ। এই দুই পার্কে যুক্ত করেছে বেশ কিছু সেতু। তবুও সময় বাঁচিয়ে নদী পার হতে হাজার হাজার মানুষের একমাত্র ভরসা এই ছোট ছোট কাঠের নৌকা। আর এই নৌকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য মাঝির জীবিকা। বুড়িগঙ্গা ঘিরে রয়েছে 40টি খেয়াঘাট। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এসব ঘাট দিয়ে চলে পারাপার। সেতু থাকার পরও কেন মানুষ নৌকাই বেছে নিচ্ছেন? মনে করেন যে ব্রিজ থেকে যে গেলাম আমরা, গাড়িতে বসে থাকতে হবে বা জ্যামে বসে থাকতে হবে, আর এখানে আমরা ইজিলি যাচ্ছি মুভিং আর আরামসে করতে পারছি, কোনো প্রবলেম, কোনো হ্যাসেল ছাড়া। আমার ধরেন এই কাজ হইলো এইখানেই, আমার ওইখানতে যাই আবার ঘুরে এইখানেই আসতে হবে, এই কারণেই নৌকা ব্যবহার করা হয়। দুর্ঘটনা গাড়িতে হইতে পারে না, তার কারণ গাড়ির তো নেই, এটার দুর্ঘটনা কম। তো এই সিজনে অনেক সময় কষ্ট হয়, নদীর পানি খুব দূষিত হয়ে যায়, পারাপারে গন্ধ হয়। শুধু যাত্রী নয়, এই নৌকাগুলোর সঙ্গে জড়িয়ে আছে শত শত মাঝির জীবন জীবিকা। বছরের পর বছর ধরে মাঝিরা নদীতে বৈঠা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। ঝড়, বৃষ্টি কিংবা শীত, কোনো প্রতিকূলতাই তাদের থামাতে পারে না। 36 বছর ধরে বুড়িগঙ্গার বুকে নৌকা বাইছেন মাঝি রজ্জব আলী। এই নৌকা বেয়েই তার জীবিকা নির্বাহ করছেন, পড়াশোনা করিয়েছেন সন্তানদের। কাম করি 600 টাকা 700 টাকা, বা গড়ে লাগে 1000 টাকা দিতে পারি না। এই কোন 500 হয়, কোন 700 হয়, কোন 1000 হয়, কোন হয় না, এই আর কি। এইটা দিয়ে মনে করেন পোলা লাগা যা আছে সংসার আর মানে সবাই চলতেছে এটা দিয়া। কাজ কাম করি নৌকা বাই আসেন, শিখছি নৌকা বাওয়া। এখন আগে তখন ইনকাম অনেক ভালো হইতে, এখন ইনকাম একটু কম। আমরা যদি পড়ালেখা করতাম তাহলে তার বুড়িগঙ্গা এত কষ্ট করি, এত মেহনতি করে এইসব কাম করতাম না। কত বৃষ্টি, বন্যা, বাতাস। তবে সময়ের সঙ্গে বদলেছে এই পেশার বাস্তবতা। বেড়েছে নৌকা রক্ষণাবেক্ষণ ব্যয়, কমেছে আয়। নদীর দূষণ, বাড়তি প্রতিযোগিতা এবং অনিশ্চয়তা মাঝিদের জীবনকে করে তুলেছে আরও কঠিন। আমার মন বদুয়া
বুড়িগঙ্গার ঢেউয়ের সঙ্গেই লড়াই করে চলে মাঝিদের জীবন। নৌকায় তাদের সংসারের হাল, স্বপ্ন ও বেঁচে থাকার অবলম্বন। আয় কম, কষ্ট বেশি, তবুও জীবনের তাগিদে প্রতিদিন বইটা হাতে নামতে হয় নদীতে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, বুড়িগঙ্গা, ঢাকা। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় এখন অবস্থান করছেন 3 যুবক। এর আগে গত 14 জুন মোট 9 জনকে পুশিন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু তাৎক্ষণিকভাবে বিজিবির শক্ত অবস্থানের কারণে ওই 9 জন বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে শূন্য রেখায় অবস্থান নিলে 6 জনকে ফিরিয়ে নেয় ভারত। ভঙ্গুরচর সীমান্তে রয়ে যান বাকি 3 জন। এদিকে নওগাঁর কয়েকটি উপজেলার মোট 130 কিলোমিটার সীমান্ত দিয়ে অবৈধ পুশিন প্রতিরোধে টহল জোরদার করেছে বিজিবি। চেষ্টা করে তাহলে দ্রুত নিকটস্থ সীমান্ত এলাকায় এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো উদ্দীপনার। একটি সমন্বিত কৃষি ক্লিনিক স্থাপন করে সাড়া ফেলেছেন দিনাজপুরের কৃষক আমিনুল ইসলাম। দীর্ঘ ২৬ বছর ধরে স্থানীয় কৃষক ও খামারিদের বিনামূল্যে বা স্বল্প মূল্যে সমন্বিত কৃষি বিষয়ক চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি। নিজের বাড়িতেই গড়ে তুলেছেন এই ব্যবস্থা। এলাকায় কৃষি ডাক্তার হিসেবে পরিচিত আমিনুল ইসলাম মাত্র ৯ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কৃষি বিষয়ক ৫০টিরও বেশি প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরপর ২০১৪ সালে নিজ বাড়িতেই গড়ে তোলেন সমন্বিত কৃষি ক্লিনিক। এই ক্লিনিকে দেয়া হয় কৃষি বিষয়ক ওয়ান স্টপ সমাধান, আছে পরীক্ষাগার, লাইব্রেরি এবং অনফিল্ড সেবা। ফসল, গবাদি পশু এবং মাছের নানা রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেয়া হয় এখানে। কৃষকদের সমস্যা সমাধানে বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতি, ওষুধ সামগ্রী এবং জরুরি উপাদান নিয়ে কখনো কখনো আমিনুল সরাসরি ছুটে যান কৃষকের খামারে। গরু, ছাগল, হাঁস মুরগির বিভিন্ন সমস্যা হয়, এগুলো সমস্যা নিয়ে আছে। এগুলো আমি মোটামুটি যতদূর করা যায় শনাক্ত করে চিকিৎসা দিই। যেটা জটিল বা কঠিন মনে হয়, আমি ডায়াগনস্টিক ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের যারা উচ্চতর ডিগ্রি প্রাপ্ত বিভাগ এই পর্যায়ের বিশেষজ্ঞ আছে ওনাদের সঙ্গে পরামর্শ করি। এই ক্লিনিকে মাটি ও পানি পরীক্ষার আধুনিক যন্ত্র সহ লাইব্রেরিতে রয়েছে কৃষি বিষয়ক প্রায় ১৫০০-এরও বেশি বই। নিম, মেহগনি, ধুতুরা সহ 10টি ওষুধি গাছের পাতা দিয়ে নিজেই তৈরি করেন বিশেষ জৈব বালাইনাশক। বাড়ির চারপাশে প্রায় ৭৫ রকমের ওষুধি গাছ সংগৃহীত আছে। স্থানীয়রা তাকে ভালোবেসে ডাকেন কৃষি ডাক্তার আমিনুল ভাই। ওনার কাছে গেলে আমাকে ভালো পরামর্শ দেয়, ভালো ঔষধ দেয়। এই যে আমাদের আমিনুল ভাই ডাক্তার কৃষিবিদ, ওনার কাছে আমরা আস্তে আস্তে পরামর্শ দিতে যাই। ওনার কাছে আমরা চিকিৎসা নেওয়ার কারণে আমাদের ক্ষেত খামারের খুব ভালো হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।